আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এইচএসসি 26 ব্যাচ আপনাদের সামনে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষা নিয়ে যাবতীয় আলাপ আলোচনা করতে, অর্থাৎ আপনার সিকিউ এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়ে কথাবার্তা বলতে আমি উচ্ছ্বাস এবং আমার সাথে ওরকি উপস্থিত আছে। তোর কি অবস্থা? এইচএসসি 26 ব্যাচ, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেল, তাই না? তো তোমরা মনে হয় একটু ক্লাস্টার্ড ফিল করতেছো যে তোমাদের আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতিটাকে কিভাবে গুছায় ফেলা যেতে পারে। এর জন্য আমরা আজকে তোমাকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইনের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবা যে ফিজিক্সের কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলো পড়লে তুমি সিকিউ এবং এমসিকিউতে তোমার যে ডিজায়ার্ড নাম্বার বা তোমার যে টার্গেটেড মার্কস তুমি সেটা অ্যাচিভ করতে পারো। তো আমরা খুব বেশি কথাবার্তা না বলে আমরা ইন চ্যাপ্টার চলে যাই এবং চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনগুলো শুরু করে দিই। ওর কি প্লিজ স্টার্ট। ওকে ভাই, আপনি থাকেন। আছি আমি, সমস্যা নেই। তো দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার ভৌত জগত পরিমাপ। ভৌত জগত পরিমাপ থেকে আমি জাস্ট খালি একটা কথা বলবো যে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না, মোস্ট লাইকলি এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না। সো সিকিউ এর জন্য দেখো এই যে টপিকগুলা আমি সিকিউতে লিখে রাখছি যে এখানে কোনোটাই আসে নাই, বাট এই চ্যাপ্টার থেকে তুমি দুইটা এমসিকিউ পাইতে পারো। ওকে, তো এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রা সমীকরণগুলো পড়তে হবে। মাত্রা সমীকরণগুলা তোমরা 9-10 পড়ছো। মাত্রা দুই পাশে সমীকরণ দেওয়া থাকবে এবং সহগ দেওয়া থাকবে, সেই সহগগুলো ইকুয়েট করার মাধ্যমে তোমার মান বের করতে হতে পারে। এবং ত্রুটির ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে বস, তাহলে এই চ্যাপ্টারে ভাইয়া লিখে দিচ্ছি, এই চ্যাপ্টারে এমসিকিউ এর জন্য, খালি এমসিকিউ এর জন্য পড়বো, সিকিউ এর জন্য পড়বো না। এই চ্যাপ্টারের বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে দুইটা পার্ট, একটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে মাত্রা সমীকরণ, একটা পার্ট হচ্ছে মাত্রা সমীকরণ পড়বো, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে, তাই না? মাত্রা সমীকরণ। এর পাশাপাশি আমাদের পড়তে হবে ত্রুটি। ত্রুটির যে প্রবলেমগুলো, সেই ত্রুটির প্রবলেমগুলো পড়লেই আশা করি হয়ে যাচ্ছে। আমার মনে হয় ইকুইপমেন্টস থেকে ইন্টারে প্রশ্ন তুলনামূলক কম আসে, সো ইকুইপমেন্টটা চাইলে তুমি বাদ দিতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ, বাট এই দুইটা টপিক ভালোভাবে পড়বা। এই গেল প্রথম চ্যাপ্টার। এরপর দ্বিতীয় চ্যাপ্টার আমাদের উচ্ছ্বাস ভাই বলুক, ভেক্টর বলুক। হ্যাঁ ভাই, আমরা এই তো দেখলাম যে প্রথম চ্যাপ্টারে জ্ঞান অনুধাবন থেকে প্রশ্ন আসে, এই প্রথম চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। মাঝে মাঝে এই মাত্রা সমীকরণ আর ত্রুটি থেকেই প্রশ্ন বেশি আসে। স্ক্রু গেজ, ভার্নিয়ার এগুলো থেকে একটু কমই আসে, যেটা ওর কি বললো। তো আমরা আর কথা না বাড়াই ভেক্টরে ঢুকে যাই। তো ভেক্টরের ক্ষেত্রে দেখেন, ভেক্টরের ক্ষেত্রে প্রথমতই বেশ কিছু ভেক্টর থেকে প্রশ্ন আসবেই। ভেক্টর থেকে আপনার একটা সিকিউ 100 এটা আসবেই, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তো একটা সিকিউ এটা কোন জায়গা থেকে আসতে পারে, এটা কিন্তু ডিরেক্টলি আমি একটা বা দুইটা টপিক দিয়ে বলা খুবই কঠিন। আমি আপনার একটা জিনিস বলি, ভেক্টরের ক্ষেত্রে এই যে দেখেন, সৃজনশীলে আমার হচ্ছে যেই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এইখানে কিছু ট্রেডমার্ক টপিক আছে। ট্রেডমার্ক টপিক কি? ট্রেডমার্ক টপিকের ভিতরে একটা খুবই বড় ট্রেডমার্ক টপিক হলো নদী নৌকা। নদী নৌকা থেকে প্রচুর সিকিউ আসছে, প্রচুর, ঠিক আছে, অনেক সিকিউ। আপনি টেস্ট পেপার খুললে দেখবেন যে এই যে কলেজগুলোর টেস্ট পরীক্ষায় নদী নৌকাও থেকেই প্রায় 30 থেকে 35% কোশ্চেন নদী নৌকা থেকেই আসছে। আরেকটা জায়গা, সেটা হচ্ছে কি, এই যে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ভিতরে কিন্তু বৃষ্টি ও ছাতা জিনিসটা চলে আসে। বৃষ্টি ও ছাতা এই জিনিসটা কিন্তু আপেক্ষিক বেগের ভিতরে, এই বৃষ্টি ও ছাতার এই অংশটা খুবই চলে আসে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভেক্টরের ডট, ভেক্টরের ক্রস আর ভেক্টর ক্যালকুলাস। এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আপনি বলবেন তাহলে কি এই ভেক্টরের লব্ধি, ভেক্টর উপাংশ এগুলো কি আমি পড়বো না? এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হইতেছে, আপনার যদি নদী নৌকা বুঝতে হয়, আপনার ভেক্টর লব্ধি বুঝতে হবে। আপনার যদি ভেক্টরের বিয়োগ বুঝতে হয়, আপনার ভেক্টরের লব্ধি বুঝতে হবে। আপনার যদি ডট ক্রস এগুলো বুঝতে হয়, আপনার ভেক্টর লব্ধি বুঝতে হবে। তাহলে এই যে এই জিনিসগুলোর প্রিরিকুইজিট কিন্তু হইতেছে ভেক্টরের লব্ধি, ভেক্টর উপাংশ। তো এটা তো আপনি এমনিই জানেন, বাই ডিফল্ট জানেন। এটা রিলেটেড আপনি খুব একটা সিকিউ পাবেন না। আপনি সিকিউ সলভ করবেন কি? নদী নৌকা, আপেক্ষিক বেগ, ডট ক্রস এবং ভেক্টর ক্যালকুলাস। এই টপিকগুলো যদি আপনি ভালো করে পড়ে থাকেন, তাহলে আপনি সুন্দর মতো ভেক্টরের একটা সিকিউ খুব সুন্দর মতো এই জায়গা থেকে কমন পেয়ে যাবেন। আর যেই কথাটা আমি বলবো যে এইখানে দেখেন জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে খুব
সুন্দর একটা জ্ঞানমূলক প্রশ্ন হলো আয়তাকার ভেক্টর। অনেকবার আসছে আয়তাকার ভেক্টর সংক্রান্ত যে জ্ঞানমূলক প্রশ্ন, আয়তাকার ভেক্টর কাকে বলে, এটা নিয়ে জ্ঞানমূলক প্রশ্ন অনেক আসছে, ঠিক আছে। আর আরেকটা কি, এই যে ভেক্টরের লব্ধি, ভেক্টর উপাংশ, আপেক্ষিক বেগ, তারপর ডট ক্রস, তারপর ডাইরেকশন কোসাইন, এগুলা থেকে কি অনুধাবনমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন বেশি আসে। যেমন একটা ছবির ফ্রেম দেয়ালে ঝুলে থাকে কেন, ঠিক আছে, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এগুলা থেকে আসে। তো ভেক্টরের আপনার জ্ঞান এবং অনুধাবন আপনার অ্যান্সার করতে হলে আপনার প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে, তাইলে আপনি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। তো আমার মনে হয় ভেক্টর কোন কোন জায়গা থেকে আপনি সলভ করবেন, কি কি প্রশ্ন সলভ করবেন, এটা কিন্তু সুন্দর একটা আমরা ডাইরেকশন এই জায়গা থেকে পেয়ে গেলাম। যে মূলত 1 2 3 4 5 এই 5টা টপিক, এই 5টা টপিক যদি আপনি ভালো করে পড়েন, আমার মনে হয় এখান থেকে একটা সিকিউ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো গতিবিদ্যার জন্য আর কি প্লিজ। ভাই খুব সুন্দর করে তোমাদেরকে ভেক্টরের পার্টটা বলে দিছে, ভেক্টর থেকে তো আর তেমন কিছু বলার নাই। চলো আমরা গতিবিদ্যা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো গতিবিদ্যায় গতির কয় ধরনের ক্লাসিফিকেশন আছে? গতির 2 ধরনের ক্লাসিফিকেশন আছে আপাতত। ধরো রৈখিক গতিতে একটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তো 1 ডাইমেনশনাল মোশন তো মোটামুটি 9-10 তোমরা শিখে আসছো। সো ইন্টারে যখন প্রশ্নগুলো আসবে দেখবা 90% অফ দ্য প্রশ্ন আসতেছে আসলে 2 ডাইমেনশনাল মোশন থেকে বা প্রাস থেকে। তার মানে এই চ্যাপ্টারের আসলে মোটা দাগে ভাইয়া খালি একটা সাজেশন দিতে চাই, এটা ভাইয়ের ব্যক্তিগত সাজেশন, সেটা হচ্ছে প্রাসটা খুব ভালো মতো পড়বা, প্রজেক্টাইল পড়বা, প্রজেক্টাইল বা প্রাস। প্রাসের সকল সূত্রগুলা, মানে টি সময় পর কি কি ঘটনা ঘটে, টি সময় পর ওর স্মরণ কত হয়, ওর বেগ কত হয়, সব ধরনের প্রাসের এটা শিখবা। তারপর প্রাসের ওই যে 3টা ইম্পর্টেন্ট জিনিস আছে, কি বলতো, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, একটা হচ্ছে উড্ডয়নকাল, আর একটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এই 3টা ইম্পর্টেন্ট জিনিস খুব ভালো মতো পড়বা। ওকে, তাহলে প্রাসের টি সময় পর স্মরণ আর বেগ নির্ণয় কিভাবে করতে হয় এটা শিখতে হবে। এর পাশাপাশি সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল আর আনুভূমিক পাল্লা শিখতে হবে। এর সাথে আমাদের একটু ঘূর্ণন গতিটা পড়তে হবে, ঘূর্ণন গতি একটু পড়লেই আমার মনে হয় এই চ্যাপ্টার খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। ওকে, এখন দেখি আমাদের যে মানে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, এখানেও তুমি দেখবা যে প্রক্ষিপ্ত বস্তুর গতি, এটার উপরে 3 স্টার দেওয়া আছে। গতির সাধারণ সমীকরণ আর প্রক্ষিপ্ত বস্তুর গতি দুটো তো ইন্টার কানেক্টেড ব্যাপার স্যাপার, এবং বৃত্তাকার গতি। তার মানে ওই কথা একটাই, প্রাস পড়বো, বৃত্তাকার গতি পড়বো, তাহলে গতিবিদ্যা থেকে অ্যান্সার করতে পারবো। কিন্তু প্রাসের সবগুলা টাইপ পড়তে হবে, কথা হচ্ছে এটা। ওকে, এবার দেখো এমসিকিউ বা ছোট প্রশ্ন থেকে আসলে কি প্রশ্ন আসে, এই যে টপিকগুলো বলছি না, গতির সমীকরণ যে বুঝবে এবং যে প্রাস বুঝবে সেই ক্ষেত্রে সিকিউ সলভ করতে পারবে, এমসিকিউ সলভ করতে পারবে। তো কথা বাড়ায় আর লাভ নাই, তুমি প্রাসটা পড়ো খালি এই চ্যাপ্টারে। ওকে, আর ঘূর্ণন গতির যে সমীকরণগুলা ওটা দেখো এবং 2-4টা ম্যাথ সলভ করো। ওই যে কিছু ম্যাথ আছে না, যে ফ্যান অফ করে দিলে 2 সেকেন্ড সময় লাগে ফ্যানটা থামতে, তো কতবার ঘুরবে ফ্যান থামার আগে, এই টাইপের যে ম্যাথগুলা এগুলো ঘূর্ণন গতিতে আসতে পারে। ওকে, আচ্ছা, এর পরের চ্যাপ্টার আমাদের কাজ ক্ষমতা শক্তি, আমাদের কাজ ক্ষমতা, দুঃখিত, এর পরের চ্যাপ্টার আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা ক্লাসিক্যাল ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার। এই বড় চ্যাপ্টার বোঝাতে আমার বড় ভাই চলে আসতেছে, আচ্ছা ভাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো নিউটনিয়ান মেকানিক্সের জন্য আমাদের কি কি পড়তে হবে। নিউটনীয় বলবিদ্যা, দেখেন নিউটনীয় বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটার ভিতরে মানে এই চ্যাপ্টারটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়, মোটা দাগে কিছু ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হইলো হইতেছে নিউটনিয়ান বলবিদ্যারে যদি আমি ভাগ করি, একটা হইলো বিভিন্ন প্রকার বল, ঠিক আছে, বিভিন্ন প্রকার বল ও বলের সাম্যাবস্থা। অর্থাৎ নিউটনের গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে যেই জিনিসটা আমরা পাই সেটা হলো বিভিন্ন প্রকার বল। যেমন এখানে বিভিন্ন ধরনের বল আছে, একটা কি টান বল আছে, তাই না, তারপর হইতেছে ঘর্ষণ বল আছে, অবিলম্ব প্রতিক্রিয়া আছে, প্রযুক্ত বল আছে, তাই না। তো এই সকলগুলারে আমি একটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, এই সবগুলারে আমি একটা ভাগে ভাগ করতে পারি, এই একটা ভাগে আমি ভাগ করলাম। এরপর কি, এরপর হচ্ছে, এরপর এই জায়গা থেকে আমরা আসব সংঘর্ষ, সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ। ঠিক আছে, সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ, এটা আরেকটা পার্ট আমি বলতে পারি। থার্ড আরেকটা পার্ট, সেটা কি, সেটা হচ্ছে সংঘর্ষ ভরবেগের সংরক্ষণের ভিতরে কিন্তু রকেটের গতিও আমাদের চলে আসবে, ঠিক আছে। এরপর আরেকটা পার্ট, সেটা কি, সেটা হচ্ছে আমার ঘূর্ণন গতি। হ্যাঁ, আরেকটা পার্ট হলো আমার
ঘূর্ণন গতি, ঠিক আছে। এবং এই ঘূর্ণন গতির ভিতরে কিন্তু মেলা কিছু আছে, ঠিক আছে। ঘূর্ণন গতির ভিতরে মেলা কিছু আছে, কি কি আছে? জড়তার ভ্রামক আছে, টর্ক আছে, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ আছে, তাই না? তো এই জিনিসগুলা ঘূর্ণন গতি, এই যে তিনটা পার্ট, এই মূলত মোটা দাগে এই নিউটনিয়ান বলবিদ্যাকে এই তিনটা পার্টে ভাগ করা যায়। এখন আমি এই জিনিসটাকে একটু ব্রেকডাউন করি। দেখেন, এই জিনিসটাকে ব্রেকডাউন করি। এইখানে দেখেন কিছু টপিক আছে। প্রথমে হচ্ছে এই যে বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। বলের ঘাত, এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা থেকে আমরা অ্যাডমিশনে প্রশ্ন বেশি দেখতে পাই। যদিও আমরা এইচএসসি তে বলের ঘাতের উপর সৃজনশীল এটা আমরা খুব একটা দেখি নাই। মানে আপনি দেখবেন যে বিগত বছরে বলের ঘাতের উপর কিন্তু খুব একটা সিকিউ আসেনি, তাই না? কিন্তু বলের ঘাত কিন্তু এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটার আপনি কনসেপ্ট রাখবেন। ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং ছোটবেলায় আপনারা পড়ে আসছেন ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ। এই সংঘর্ষের ভিতরে আপনি দুই ধরনের সংঘর্ষ আপনি শিখবেন, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হলো ইনইলাস্টিক। এই দুই ধরনের সংঘর্ষ, এইটা থেকে আপনার প্রশ্ন আসে। লিফট থেকে প্রশ্ন কখনো পূর্ণাঙ্গ প্রশ্ন আসে না, এগুলো এমসিকিউ টপিক, এবং আপনি হইতেছে ছোট ছোট প্রশ্ন যেগুলো হইতেছে এমসিকিউ আসে, ওটার টপিক হলো লিফট। জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এইখান থেকে অনেক প্রশ্ন আসছে। আপনি টেস্ট পেপার খুলেন, জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ থেকে অনেক প্রশ্ন আসছে। টর্ক এবং কাপল এখান থেকে আসছে। কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, এই কৌণিক গতিশক্তির ক্ষেত্রে দেখবেন যে একটা বস্তু ট্রান্সলেশন প্লাস রোটেশন, ট্রান্সরোটেশনাল, যে একটা বস্তু গড়ায় গড়ায় সামনে আগাইতেছে, সেই ক্ষেত্রে গতিশক্তি আমার বের করতে বলে, কৌণিক ভরবেগ বের করতে বলে, তাই না? তারপর হচ্ছে কি কেন্দ্রমুখী বল এবং সুতার টান। একটা ভার্টিক্যাল প্লেনে আমি যখন একটা বস্তু ঘুরাবো তখন তার বিভিন্ন পয়েন্টে যে সুতার টান, সেখান থেকে প্রচুর প্রশ্ন। রাস্তার ব্যাংকিং, এটা একটা 3 স্টার না, এটা আসলে 5 স্টার লেভেলের টপিক। এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে রাস্তার ব্যাংকিং থেকে। তো আমাদের কিন্তু মূলত এই যে নিউটনিয়ান বলবিদ্যা অনেক বড় চ্যাপ্টার, অর্থাৎ হইলো ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার কিন্তু নিউটনিয়ান মেকানিক্স। হ্যাঁ, তো এখানে টপিক একটু বেশি হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। এটা হলো গ আর ঘ এর জন্য। আমি আপনাদেরকে মোটা দাগে একটা কথা বলে দিই, আপনি যখন টোটাল চ্যাপ্টারের উপর একটা ভালো কনসেপ্ট রাখবেন না, ক আর খ আপনার জন্য কোনো বিষয় হবে না। আপনি ক আর খ এর জন্য আলাদাভাবে পড়বেন, মুখস্থ করবেন, ওইভাবে আপনার আসলে ফিজিক্স পড়া হবে না। ফিজিক্স পড়ার জন্য আপনার কি টোটাল চ্যাপ্টারটার প্রত্যেকটা জিনিসের উপর আপনার কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। অ্যাটলিস্ট এই যে আমি যে দাগায় দিলাম, এইখানে দাগানোর বাইরে যতগুলা টপিক আছে আপনার কিন্তু অ্যাটলিস্ট জানতে হবে ওই জিনিসটা কি, ওই জিনিসটা কিভাবে কাজ করে, এতটুকু আপনার জানতেই হবে। এটা দাগায় দেওয়ার মানে কি, এগুলার থেকে আপনি প্রশ্ন বেশি প্র্যাকটিস করবেন, কিন্তু তার মানে এই না যে বাকি সব বাদ। আপনার বাকি জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, তা নাহলে তো আপনি এগুলো বুঝবেন না, তাই না? একটার সাথে তার একটা ইন্টারকানেক্টেড। তো আলটিমেটলি এই কয়টা টপিক যদি আপনি ভালো করে পড়েন, আপনার কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে আর কোনো সমস্যা থাকবে না। এবং নিউটনিয়ান মেকানিক্সে যেটা বললাম যে আপনার এমসিকিউ এবং ক আর খ এর জন্য আপনার টোটাল চ্যাপ্টারটার উপর একটা ভালো দখল থাকতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে? সো এরপরের চ্যাপ্টার যেটা আছে কাজ, শক্তি ও ক্ষমতা, এর জন্য ওর কি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে নিউটনীয় বলবিদ্যা ভাই খুব সুন্দরভাবে গুছাই দিছে। হ্যাঁ, তো ক্লাসিক্যাল ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা, আর এইটার সাথে আরেকটু এক্সটেন্ডেড পার্ট হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারের নামের মাঝখানে এই তিনটা টপিক আছে, দেখছো? কাজ, শক্তি আর ক্ষমতা। তো এই কাজ অংশটা থেকে আসলে তোমাদের কি প্রশ্ন আসে সেটা তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, প্রশ্ন কাজ থেকে কি আসতে পারে? কাজ থেকে প্রশ্ন আসতে পারে, একটা আনত তল দিয়ে দিবে, বুঝছো? প্রশ্নের মধ্যে একটা আনত তল থাকবে, আনত তলে কোন একটা বস্তুকে এক পাশ থেকে আরেক পাশে উঠাবা নামাবা। হ্যাঁ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করতে বলতে পারে, আবার মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বের করতে বলতে পারে। ঘর্ষণ বল থাকলে সেখানে কি ধরনের ঘটনা ঘটবে সেটা তোমার কাছে জানতে চাইতে পারে, আনত তলের ব্যাপার স্যাপার জানতে চাবে, অথবা জানতে চাবে তোমার কাছে একটা কুয়া দিয়ে দিবে। ওকে, এই কুয়া অর্ধেক খালি আছে, অর্ধেক পানিপূর্ণ আছে, সম্পূর্ণ পানিপূর্ণ আছে, এক তৃতীয়াংশ পূর্ণ আছে, এই ধরনের প্রশ্ন দিয়ে বলবে কুয়াটা খালি করো, কত সময় লাগবে, সেই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের আসবে। শক্তি থেকে শক্তির সংরক্ষণশীলতা উপস্থিত নাকি না, এই প্রশ্নটা করতে পারে, মানে এনার্জি কনজারভেশন থেকে প্রশ্ন আসতে পারে।
এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণশীল নাকি না সেটা থেকে প্রশ্ন আসবে। আমি কিন্তু বলতেছি সৃজনশীলের পার্সপেক্টিভে। হ্যাঁ, এনার্জি কনজারভেশন তোমরা যেই টপিকের জন্য পড়বা সেই টপিকগুলো বলে রাখি, তোমরা অবশ্যই আনত তলের শক্তির সংরক্ষণশীলতা পড়বা। ওকে, তোমরা পেন্ডুলামেরটা পড়বা, পেন্ডুলামেরটা পড়বা। আপাতত যেহেতু টেস্ট পরীক্ষার আগে খুব বেশি সময় পাবা না, এই দুইটা কেজেরই শক্তির সংরক্ষণশীলতাটা দেখো। আর ওই যে বললাম যে কুয়া খালি করার ম্যাথ, এই কুয়া খালি করার ম্যাথে তোমাদের ক্ষমতা অ্যাটাস্টেড থাকবে। ওকে, তাহলে ওই যে পি সমান সমান ডাব্লিউ বাই টি এটা তো থাকবেই, আর সাথে আমাদের ইফিসিয়েন্সির যে ফর্মুলাটা সেটা চলে আসবে, পি আউট ডিভাইডেড বাই পি ইনপুট মাল্টিপ্লাইড বাই 100%। ওকে, এবং কাজে আরেকটা স্পেশাল টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের দুইটাই কৃত কাজ আছে। একটা কি বলতো, একটা হচ্ছে ডাব্লিউ স্প্রিং, স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ। এই দুইটা বলই তো দূরত্বের সাথে সাথে পরিবর্তন হতে থাকে বা স্মরণের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের এই দুইটা খুব বড় এক্সাম্পল, এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সাম আপ করে দিই, কি আসতে পারে? আনত তলে কৃত কাজ বের করতে দিতে পারে, কুয়া চৌবাচ্চা খালি করতে দিতে পারে, অথবা আমাদের আনত তল বা পেন্ডুলামে এনার্জি কনজারভেশন প্রমাণ করতে দিতে পারে, আমাদের ক্ষমতা ইফিসিয়েন্সি দিয়ে কুয়া খালি করার ম্যাথ আসতে পারে, অথবা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ম্যাথ আসতে পারে। এটাই হচ্ছে সামড আপ ভার্সন। এখন দেখো তোমাদেরকে এগুলো আবার চার্টে দেওয়া আছে, তাই না? এই যে দেখো, তুমি দেখো কৃতকাজ, ওই যে কৃতকাজ বলতে আসলে যেটা বলছি সেটাই। কৃতকাজ একটা 3 স্টার টপিক। বিভব শক্তি গতিশক্তি মানে ওই যে এনার্জি কনজারভেশন। হ্যাঁ, বিভব শক্তি গতিশক্তি কোথায় বেশি হয়, কোথায় কম হয়, কোথায় দ্বিগুণ তিনগুণ হয়, ওই টাইপের ম্যাথগুলা 9-10-এ বেশি আসতো। ইন্টারমিডিয়েটে যদি আসে তাহলে এটা অবশ্যই মুক্তভাবে পরিণত বস্তুর আসবে না, আসলে পেন্ডুলামের আসবে অথবা আনত তলে আসবে। ওকে, আচ্ছা, এবং কুয়া চৌবাচ্চা, এই 3টা টপিক দেখো তোমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। ওকে, আর এমসিকিউতে আলাদা করে এমসিকিউ এর প্রিপারেশন ফিজিক্সে নিতে হয় না, বুঝছো? আমি আসলে কখনো এটাকে সাপোর্ট করি না যে তুমি এমসিকিউর জন্য আলাদা করে পড়তেছো। তোমার যদি মোটামুটি বেসিক থাকে যে কাজ আসলে কি, পরিবর্তনশীল বল দ্বারা কিভাবে কৃত কাজ বের করতে হয়, আনত বলের কাজগুলো কেমন, স্প্রিং এবং মহাকর্ষীয় বলের জন্য কৃত কাজ কেমন, সাথে আমাদের ক্ষমতার কনসেপ্টটা কি, এবং শক্তির সংরক্ষণশীলতা কিভাবে কাজ করে, কাজ শক্তি উপপাদ্য কিভাবে কাজ করে, এতটুকু যদি তুমি জানো তাহলে এমসিকিউ তুমি বাই ডিফল্ট সলভ করতে পারবা। বাট এখানে দেখবা, এখানে প্রত্যেকটা টপিক আসলে এমসিকিউ টপিক। তোমাকে আসলে আমি ওই যে স্প্রিং কনস্ট্যান্ট দিয়েও এমসিকিউ দিতে পারি, আবার যে কোনো একটা বস্তু আনত তলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে সেটার কৃত কাজ বের করতে বলতেও আমি এমসিকিউ দিতে পারি। তো আসলে সবগুলো টপিকই দেখো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি তোমার কোন কোন জায়গা থেকে পড়তে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কুয়া চৌবাচ্চা। ওকে, এটা খুব ভালো মতো পড়ো, এটা থেকে বহুবার প্রশ্ন আসছে এবং আসার সম্ভাবনাটাও অনেক বেশি। তো কাজ ক্ষমতা শক্তি গেল, এবার মহাকর্ষ বিকর্ষ। আমার উচ্ছ্বাস ভাই তোমাকে মহাকর্ষ বিকর্ষ বুঝাই দিচ্ছে। সো আমাদের পরের যে চ্যাপ্টার সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ। ঠিক আছে, এই চ্যাপ্টারটায় দেখেন, এই চ্যাপ্টারটায় কিন্তু অনেকগুলো টপিক আছে। এই যে মহাকর্ষ সূত্রের ব্যবহার, ত্বরণ, প্রাবল্য, কেপলার সূত্র, মুক্তিবেগ, উপগ্রহের গতি। আমি খুব সহজ করে কিছু কথাবার্তা বলে দেই যে এই মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে আমার মূলত, ঠিক আছে, আমার মূলত মহাকর্ষ বিকর্ষের ক্ষেত্রে যেটা আসে যে নিউটনের যে মহাকর্ষ সূত্র, ওইখানে মাল্টিপল অবজেক্ট দিয়ে নিউটনের, অর্থাৎ হচ্ছে মহাকর্ষীয় বলের যে সুপারপজিশন, সেটার থেকে প্রচুর প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন। ঠিক আছে, তো মহাকর্ষীয় বলের ক্ষেত্রে প্রথমে আমার যেটা আসবে যে নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, এইখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর কি নিউটনের মহাকর্ষ সূত্রের পরে এরপর কি, এরপর হচ্ছে জি এর তারতম্য। জি এর তারতম্যের ক্ষেত্রে মেইনলি যেটা, সেটা হচ্ছে আমার অল্টিটিউড ইফেক্ট, যেটা অর্থাৎ উচ্চতার ক্রিয়া, অর্থাৎ হইল উপরে বা গভীরে জি এর মানের যে তারতম্য সেটা নিয়ে আসে। এরপর হচ্ছে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য, এবং ফাইনালি উপগ্রহের গতি প্লাস মুক্তিবেগ। কেপলারের সূত্র আছে, কিন্তু কেপলারের সূত্র থেকে সিকিউ খুব একটা আসে না।
ঠিক আছে। তো উপগ্রহের গতি প্লাস মুক্তিবেগ, উপগ্রহের গতি বলতে এইখানে মনে রাখবেন যে পর্যায়কাল, বেগ, উচ্চতা, উচ্চতা বা এটাকে আমরা যেটাকে আমরা বলি পার্কিং অরবিট, যেটা সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। তো এই যে এই জিনিসগুলা থেকে আমার কিন্তু মূলত প্রশ্ন আসে। তো নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে কি টাইপের প্রশ্ন আসে, যে আমার মাল্টিপল অবজেক্ট দেওয়া আছে, সেখানে কোনো একটা বস্তুর উপর লব্ধি কতটুকু বল কাজ করতেছে, সেখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আসে। জি এর তারতম্য, কোন একটা গ্রহের এত উচ্চতায় মহাকর্ষীয় যে আমার হচ্ছে অভিকর্ষ স্তরণ, যেটা এই অভিকর্ষ স্তরণ কতটুকু বাড়বে কতটুকু কমবে, একটা উচ্চতায় কতটুকু অভিকর্ষ স্তরণ কম হবে, গভীরতায় অভিকর্ষ স্তরণ কতটুকু চেঞ্জ হবে, একই উচ্চতায় এবং গভীরতায় অভিকর্ষ স্তরণ একই থাকবে কিনা, এই ধরনের যাবতীয় প্রশ্ন কিন্তু প্রচুর বার আসছে এই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে। মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য, যে একটা যদি এরকম একটা ফাঁপা বস্তু থাকে সেখানে মহাকর্ষীয় বিভব সেখানে কেমন, প্রাবল্য কেমন, একটা বস্তুর ভিতরে মহাকর্ষীয় প্রাবল্য কতটুকু, একটা গোলকের ভিতরে মহাকর্ষীয় প্রাবল্য কেমন। তো এই যাবতীয় বিষয়গুলা কিন্তু আমাদের আসে। আর উপগ্রহের ক্ষেত্রে একটা উপগ্রহ সেটা ভূস্থির উপগ্রহ হইতে পারে, তাই না, ভূস্থির উপগ্রহ হইতে পারে, অথবা ভূস্থির উপগ্রহ নাও হইতে পারে। সেই উপগ্রহের বেগ কত, সেই জিনিস সম্পর্কে আমাদের আসে, বেগ কত, পর্যায়কাল কত, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আসে। আর মুক্তিবেগ তো একটা খুবই হট টপিক এই চ্যাপ্টারে, এখান থেকে প্রশ্ন আসে। এই কয়টা টপিকের বাইরে আপনি দেখবেন আপনার টেস্ট পেপারে বিগত বছরে খুব একটা প্রশ্ন মহাকর্ষ বিকর্ষ থেকে আসে নাই। আপনারা এই যে দেখেন, এই যে অভিকর্ষ স্তরণ যেটা আমি বললাম, মহাকর্ষ কেপলারের সূত্র থেকে আমরা আসলে সিকিউ খুব একটা দেখি না। আর মুক্তিবেগ, উপগ্রহের গতি, এই জায়গা থেকে কিন্তু আমার এই মহাকর্ষ বিকর্ষে প্রশ্নগুলা আসে। তো অ্যাজ ইউজুয়াল ওর কি যেটা বললো, আমিও যেটা আগে বললাম, যে আলাদাভাবে ফিজিক্সের ক্ষেত্রে আমার ক খ এমসিকিউ এগুলোর জন্য আসলে কনসেপ্ট ক্লিয়ার থাকাটাই যথেষ্ট। আমি যদি কনসেপ্ট আমার ক্লিয়ার থাকে আমি এগুলো অ্যান্সার করতে পারবো। তো পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা ওরকে ইনশাল্লাহ ব্যাখ্যা করে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেখো আমাদের পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। এখন মানে তোমাদের দেখো গাঠনিক ধর্মের মানে চ্যাপ্টারটা তো আসলে দুই ভাগে বিভক্ত, তাই না? এক জায়গায় আমরা হচ্ছে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করতেছি, আরেক জায়গায় আমাদের ফ্লুইড নিয়ে কথাবার্তা আছে, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাদের সিকিউ এর জন্য এই যে ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর দেখো পয়জনের যে অনুপাতটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আমাদের স্থিতিস্থাপক বস্তুর মধ্যে কৃতকাজ এবং সঞ্চিত শক্তি, এটা মহা গুরুত্বপূর্ণ, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ফ্লুইড সাইড থেকে, সান্দ্রতা এবং ফ্লুইডের সাইড থেকে তুলনামূলক সিকিউ এর পার্ট কম আসছে, স্ট্যাটিক্যালি কম আসছে, বাট তুমি একদম যে বাদ দিয়ে দিতে পারবা ব্যাপারটা এমন না। ওকে, তাহলে আমাদের আসলে কি কি করা লাগবে? খুবই হাই ভোল্টেজ সিকিউ টপিক কোনটা? খুবই হাই ভোল্টেজ সিকিউ টপিক হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস। হ্যাঁ, ইয়ংস মডুলাসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো আমাদের সিতে এবং ডিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এই ফ্লুইডের পার্টটা সিকিউতে আসে না ব্যাপারটা কিন্তু এমন না, আসতে পারে, তুলনামূলক কম আসছে বাট আসতে পারে। এখন এই পার্টটা আসলে তোমার নিজের ডিসাইড করতে হবে যে তুমি কি আসলে বাদ দিবা নাকি নিজে পড়বা। এখানে কিন্তু কোনো টপিকে আসলে বাদ দেওয়ার সুযোগ নেই। তো তোমার যদি এই চ্যাপ্টারটা আগে পড়া থাকে, নতুন পড়তেছো না টেস্টের জন্য, তাহলে আমি রিকমেন্ড করবো যে তুমি ফ্লুইড পুরোটুকুই পড়ো, কোনোটুকুই বাদ দেওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা, এরপর আসো এমসিকিউ এর পার্ট। এমসিকিউ এর পার্টে আসলে আলাদা করে বলবো না, জাস্ট খালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যতগুলো অনুপাত আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইয়ংস মডুলাস দেখো, তারপর পয়জনের অনুপাত দেখো, তারপর আমাদের বাল্ক মডুলাস দেখো। যতগুলো মডুলাস টাইপের জিনিসপত্র আছে, এই মডুলাস থেকে প্রচুর এমসিকিউ আসবে। একটার দৈর্ঘ্য দ্বিগুণ করছে, একটার ক্ষেত্রফল কমাইছে বাড়াইছে, এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন এগুলা এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলো এমসিকিউতে মানে হাই ভোল্টেজ টপিক। তুমি একটু দেখবা যে ইয়ং এর মডুলাস গুরুত্বপূর্ণ, তারপর গুরুত্বপূর্ণের মধ্যে আছে পয়জনের অনুপাত, তারপর আসে অসহপীড়ন। ওকে, আর বাকি তো বললাম যে এই চ্যাপ্টারের ফ্লুইড পার্টটা থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে। সো এরপরের চ্যাপ্টার আমাদের পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করতে আবার উচ্ছ্বাস ভাই চলে আসতেছেন। আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে একটু কথাবার্তা বলবো সেটা হলো পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতির যে টপিকগুলা, হ্যাঁ, পর্যাবৃত্ত গতির টপিক হলো সরল ছন্দিত স্পন্দনের অন্তরক সমীকরণ। আমি একটা কথা বলে দিই, এই পর্যাবৃত্ত গতি এই অধ্যায়টার সিকিউ, ঠিক আছে, সিকিউ হচ্ছে সমীকরণ ভিত্তিক সিকিউ সবচেয়ে বেশি আসে।
সমীকরণ ভিত্তিক সিকিউ সবচেয়ে বেশি, ঠিক আছে। তো সরল ছন্দিত স্পন্দনের অন্তরক সমীকরণ, এইখান থেকে সরাসরি সিকিউ না আসলেও এটার আমার হইতেছে এটার অনুরূপ যে সমীকরণ সেটা দেয়, সেখান থেকে বিভিন্ন রাশি আমার আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে। এটা একটা সরল ছন্দিত স্পন্দন। এই সরল ছন্দিত স্পন্দনের সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে, এগুলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এরপর আসবে কি সরল দোলক, ঠিক আছে। এই সরল দোলক থেকে যেই সিকিউটা সবচেয়ে বেশি আসে সেটা হলো সেকেন্ড দোলকের সাহায্যে উচ্চতা ও গভীরতা নির্ণয়। এই প্রশ্ন, এই সেকেন্ড দোলকের সাহায্যে উচ্চতা ও গভীরতা নির্ণয়, এইটা একটা 5 স্টার, ঠিক আছে। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আর সরল ছন্দিত গতি সম্পন্ন কণার শক্তি, এখান থেকেও প্রশ্ন আসে, আর স্প্রিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই স্প্রিং এর যে প্রশ্ন, এটা কাজ শক্তি ও ক্ষমতায় আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যান। তো ওই জায়গা থেকে আমার এই যেহেতু স্প্রিং এর গতি, এটা একটা সরল ছন্দিত গতি, আপনি একটা যখন জিনিসটারে এইখানে টাইনে ছেড়ে দিলেন, সেটা এই স্প্রিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কম্বিনেশন অফ স্প্রিং, ঠিক আছে, সিরিজ প্যারালাল, ঠিক আছে। তো এইটা আমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলা থেকে পড়লেই আমার কিন্তু এই আমার সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল এমসিকিউ এর জন্য আলাদাভাবে কিছু বলার নাই, এমসিকিউ এই জায়গা থেকে আপনি পারবেন। আমি অ্যাজ ইউজুয়াল বললাম, সিকিউ যেরকম সমীকরণ ভিত্তিক, ঠিক আছে, এইখানেও কিন্তু এমসিকিউ সমীকরণ ভিত্তিকই হবে, সমীকরণ ভিত্তিক এমসিকিউ। কারণ সমীকরণ থেকে বিভিন্ন রাশি আপনি আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে ওইখান থেকে যেমন একটা সমীকরণ থেকে আপনি এফ উঠাবেন, ওমেগা উঠাবেন, ওমেগা উঠায় আপনি ওই জায়গা থেকে টি বের করবেন, তাই না, এফ উঠায় ওই জায়গা থেকে টি বের করবেন। এভাবেই আপনি এই সবকিছু সলভ করতে পারবেন, ওই জায়গা থেকে অ্যাম্পলিটিউড বের করতে পারবেন, সবকিছু বের করতে পারবেন, ঠিক আছে। সো পরের যে চ্যাপ্টার ওয়েভ, এটা ইনশাল্লাহ আমাদের ওর কি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েভ চ্যাপ্টার থেকে তোমাদের জন্য একটাই সাজেশন, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের যে সমীকরণটা, এই সমীকরণটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখন এই সমীকরণ বুঝতে গিয়ে তোমার আসলে অনেক কিছু জানা লাগে, বুঝছো। তোমার পর্যাবৃত্ত গতিটাও বুঝতে হবে এবং একই সাথে ওয়েভের যে প্যারামিটার, সেই প্রত্যেকটা প্যারামিটার সম্বন্ধে তোমার আইডিয়া থাকা লাগবে। সো তোমরা যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে চাও, যে কোনো মূল্যে তোমাদের অগ্রগামী তরঙ্গ এর সমীকরণটা তোমাদের বুঝতে হবে। অগ্রগামী তরঙ্গের সমীকরণ বুঝলে তোমরা ইভেনচুয়ালি স্থির তরঙ্গের ব্যাপার স্যাপার বুঝবা এবং সেই সাথে তুমি বিট বা এই টপিকগুলো বুঝবা। বাট মেইনলি দুইটা টপিক, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ আর বিট। ওকে, এই দুইটা টপিক থেকে তুমি দেখবা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সিকিউ আসছে, মানে এর বাইরে আসলে সিকিউ আসেও না, এর বাইরে সিকিউ আসেও না। তো তোমার আসলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পড়তে হবে আর বিট পড়তে হবে। ওকে, আর এমসিকিউ এর জন্য ওই একই কথা, এমসিকিউ এর জন্য দেয়ার ইজ নো সাজেশন, পুরো চ্যাপ্টারের কনসেপ্ট থেকে এমসিকিউ আসে। সো তুমি যদি চ্যাপ্টারের কনসেপ্টগুলো ভালো মতো বুঝো, তাহলে আলাদা করে আর এমসিকিউ পড়ার দরকার নাই। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এরপরে আমাদের খুব সম্ভবত আদর্শ গ্যাস আছে, আদর্শ গ্যাসটা বলে ভাইকে তাপগতিবিদ্যায় দিচ্ছি। দেখো, আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব, এখানে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণগুলা, সেই সমীকরণগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ এগুলা দেখো কেমিস্ট্রিতে অলরেডি পড়ানো হচ্ছে। সো কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রিতে এটা আসতে পারে। এখানে যদি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে প্রশ্ন আসে, তাহলে সেটা ছোট প্রশ্ন বা এমসিকিউ হবে, সিকিউ হওয়ার সম্ভাবনা কম। ওকে, তাহলে সিকিউ হইতে হলে কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে বলতো? সিকিউ হইতে হলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি থেকে আসতে পারে, অথবা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রশ্ন আসতে পারে, কাইনেটিক থিওরি অফ গ্যাস।
ওকে, তাহলে বললাম আদর্শ গ্যাসের সমীকরণগুলা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করো। আর এই যে আপেক্ষিক আর্দ্রতায় দেখবা প্রতিবার একই টাইপের প্রশ্ন আসে যে ওই অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, কোন জায়গায় গরম লাগবে, কোন জায়গায় ঠান্ডা লাগবে, কাপড় শুকাবে নাকি শুকাবে না, ঘরের বাতাস বাইরে যাবে নাকি ভিতরে আসবে, এই টাইপের প্রশ্ন। সো এগুলো তোমরা ওই একই প্যাটার্নের 6টা-7টা প্রশ্ন সলভ করলে আপেক্ষিক আর্দ্রতাটার থেকে কমন চলে আসে। আর কাইনেটিক থিওরি অফ গ্যাসে আসলে অনেকগুলো সমীকরণ থাকে, ওই সমীকরণগুলো তোমার আসলে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই 2টা পার্ট যদি পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু শিওর আসলে একটা পাইতেছো। ওকে, এখন দেখো আমাদের চার্টেও মনে হয় এগুলো দেওয়া আছে। আদর্শ গ্যাসের সমীকরণ 3 স্টার দেওয়া, বাট আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তোমার সিকিউর তুলনায় এটা এমসিকিউর জন্য আমার মনে হয় তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যেটা দেখবা সেটা হচ্ছে আমাদের এই যে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা, এটা খুব ভালো মতো দেখবা, এবং একই সাথে দেখবা হচ্ছে আমাদের গতিতত্ত্ব, যেটা এই গতিতত্ত্বের পার্টটা ভালো মতো দেখো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড পেপার শুরু হয়ে যাচ্ছে। সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, আমাদের উচ্ছ্বাস ভাই তাপগতিবিদ্যা। আচ্ছা, আমাদের তাপগতিবিদ্যা যে এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আমি খুব সুন্দর করে এই জায়গায় কয়েকটা ভাগে ভাগ করা যায়। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটারে, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যদি আমি সিকিউকে, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যেই যেই জায়গা থেকে সিকিউ আসে, এই সিকিউ এর জায়গায় যদি আমি কয়েকটা ভাগে ভাগ করতে যাই, সেই জায়গায় প্রথমেই আসবে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এন্ড ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট প্রসেসেস। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এই যে কৃতকাজ, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া কৃতকাজ, এই রিলেটেড সমস্যা, অর্থাৎ এই দুইটা মিক্স করে সাধারণত প্রশ্ন বেশি আসে। অর্থাৎ এই যে সমীকরণটা, ঠিক আছে, যে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই যে সমীকরণটা, এই সমীকরণটার এই প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে আমার প্রশ্ন অনেক বেশি আসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর ভিত্তি করে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা কি? সেটা হলো হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন অ্যান্ড কার্নট ইঞ্জিন। হিট ইঞ্জিন এবং কার্নোট ইঞ্জিন, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আর থার্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার এন্ট্রপি। ও, এর কার্নোট ইঞ্জিন আর এর সাথে হলো প্লাস রেফ্রিজারেটর। ঠিক আছে, রেফ্রিজারেটর আর লাস্টে এন্ট্রপি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি এই কয়টা টপিক পড়েন, তাপগতিবিদ্যার সিকিউ একটা কমন চলে আসবে। তাপগতিবিদ্যার সিকিউতে তাপমাত্রার স্কেল, এটার উপর সিকিউ আসে না, খুবই কম আসে, খুবই কম। লিস্ট মেইনলি আপনার সিকিউ আসে এই প্রথম দুইটা থেকে। এন্ট্রপি থেকেও সিকিউ আসে, যথেষ্ট সিকিউ আসে, কিন্তু তুলনামূলক কম আসে। তো আমরা এটার বিভাজনটা আমি একটু দেখে ফেলি। এই যে দেখেন, হিট ইঞ্জিন, ঠিক আছে, তারপর হচ্ছে থার্মোমিটার, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর এই যে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া। ঠিক আছে, তো এই জায়গাগুলো যদি আপনি কভার করতে পারেন, এই জায়গা থেকে তাপগতিবিদ্যার সিকিউ কমন চলে আসবে। কিন্তু তাপগতিবিদ্যার প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তাপগতিবিদ্যার প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আপনার সিভি সম্পর্কে জানতে হবে, তাই না? যে আপনার হইতেছে মোলার হিট ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে না? তো মোলার হিট ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে, গামা সম্পর্কে জানতে হবে, তাই না? তারপর হইতেছে এডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, এগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু এই যেই কয়টা টপিক বললাম, এগুলোর কোনোটাই আপনার ওভারঅল আইডিয়া থাকবে, কিন্তু আপনি প্রশ্ন প্র্যাকটিস করবেন বেশি কোন জায়গা থেকে? এই যেই কয়টা জায়গায় আমি টিক দিয়ে দিছি, এই কয়টা জায়গা থেকে আপনি প্রশ্ন বেশি সলভ করবেন। ঠিক আছে, ও আলাদাভাবে জ্ঞান অনুধাবন নিয়ে বলার কিছু নাই। ঠিক আছে, ওকে। স্থির তড়িৎ, হ্যাঁ, স্থির তড়িৎ নিয়ে আমি একটু কথা বলে দিই। ঠিক আছে, স্থির তড়িৎ নিয়ে মেইনলি আমার যেই জায়গা থেকে সবচেয়ে বেশি আসে, এটা হলো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, বিভব, দ্বিমেরু
এই টপিকটা কিন্তু আসলে একটা হেভি ওয়েট টপিক, কিন্তু এইখান থেকে প্রশ্ন তুলনামূলক কম আসতে দেখা গেছে। কিন্তু আমি বলবো দ্বিমেরু সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকতে হবে। দ্বিমেরু সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ধারক ও ধারকত্ব, সমান্তরাল পাত ধারক, ধারকের সঞ্চিত শক্তি। আসলে এখানকার যেই কটা টপিক এখানে লেখা আছে সবগুলাই ইম্পর্টেন্ট টপিক। আপনি এই জায়গা থেকে পিক করতে পারবেন না, কোনো একটা ছেড়ে দিতে পারবেন না যে কোনটা আপনি ছেড়ে দিবেন। অ্যাকচুয়ালি এই প্রাবল্য, বিভব, দ্বিমেরু, ধারক, ঠিক আছে, ধারক বললেই তো ধারকের সমান্তরাল পাত ধারক, ধারকের সঞ্চিত শক্তি একসাথেই চলে আসে। অর্থাৎ এইখানে ডোমেইন একটা হইলো এই যে ক্যাপাসিটেন্স, ঠিক আছে, এটা একটা ডোমেইন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাবল্য এবং বিভব একটা ডোমেইন। এই দুইটা ডোমেইন থেকেই স্থির তড়িতে প্রশ্ন বেশি আসে। কুলম্বের সূত্র এটা তো আপনার জানতেই হবে, এটা যদি আপনি না জানেন আপনি বাকিগুলো জানবেন কিভাবে? তো আলটিমেটলি এখানের প্রত্যেকটা টপিকে আপনার ভালো করে আয়ত্ত থাকতে হবে এবং দেখবেন যে এই জিনিসগুলা থেকে, স্থির তড়িতের থেকে, প্রাবল্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। প্রাবল্য এবং বিভব রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি এবং ধারক রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি। এই দুইটা জিনিস আপনি যদি খুব ভালো করে বুঝে ফেলেন, খুব ভালো করে যদি কনসেপ্টটা আপনি রেডি করতে পারেন, তাহলে এই স্থির তড়িৎ আপনার কাছে খুব একটা কঠিন লাগবে না এবং এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। ভাই এরপরের যে চ্যাপ্টারগুলো আছে আমরা দুইজন একসাথে দাঁড়াই পড়ায় ফেলি, কারণ হচ্ছে ওদের হচ্ছে মানে সাজেশনটা যাতে কম্প্যাক্ট হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এরপরে চলতরিৎ নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, চলতরিতে তোমাদের দেখো, তোমাদের আসলে সার্কিট সলভিং এর যে টেকনিক গুলো আছে, এই টেকনিক গুলো খুব ভালোভাবে জানতে হবে। সার্কিট সলভিং এর অনেক টেকনিক থাকতে পারে, বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা ওই যে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এগুলো অ্যাডমিশনে আপাতত টেস্ট পরীক্ষা এটার দরকার নাই। তোমরা খালি কেসিএল কেভিএলটা ভালো মতো পড়বা, কেসিএল এন্ড কেভিএলটা ভালো মতো পড়বা। এর সাথে তুল্য রোধ বের করার যে টেকনিকগুলা, সকল তুল্য রোধটা পড়বা, তুল্য রোধ পড়বা, তুল্য রোধ পড়বা, এবং কোষের যে সমবায়, যে অংশটা, কোষের যে সমবায় সেই অংশটা পড়বা। কোষের সমবায়, কোষের সমবায়। সাথে দেখবা আরেকটা প্রশ্ন প্রচুর আসে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ কিভাবে সাম্যাবস্থায় আনবো। ঠিক আছে, তো হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। এই তো কভার হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে না ভাই? এই কয়টাই যথেষ্ট। এই কয়টা পড়লে মোটামুটি এনাফ। এখন দেখি আমাদের সাজেশন যেগুলা, আমাদের ম্যাট্রিক্স কি বলতেছে। ওহমের সূত্র তো আপনার জানা লাগবেই, কোষের সমবায় ভাই বলে দিছি, কারশফের সূত্র পড়তেই হবে, হুইটস্টোন ব্রিজ পড়তেই হবে, মিটার ব্রিজ থেকে এমসিকিউ আসবে, গ্যালভানোমিটার থেকে শান্ট পড়তে পারো। হ্যাঁ, মানে শান্টটা আসলে এমসিকিউ ও আসতে পারে, আবার সিকিউ আসতে পারে, আসলে শান্টটা পড়তে পারো। ঠিক আছে। আর হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা থেকে বিদ্যুৎ বিলের ম্যাথ 9-10 করছে, এখন আসলে আসার চান্সটা তুলনামূলক কম, আমি হলে দিতাম না। ওকে, আচ্ছা ভাই, এরপরে হচ্ছে ওদের ম্যাগনেটিজম আছে। এমসিকিউ নিয়ে আমরা আলাদা করে কথা বলতেছি না, কারণ এমসিকিউ নিয়ে তোমাদেরকে বলে দিছি যে চ্যাপ্টার সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা থাকলে তোমরা এমসিকিউটা পারবা। এটার জন্য আলাদা কোনো প্রিপারেশন দরকার নাই। আমাদের হচ্ছে এখানে ভাই, এটা তো ভাই আমার মানে খুবই প্রিয় চ্যাপ্টার ছিল আমি যখন ইন্টারে পড়ছি। তো এখন এই চ্যাপ্টারটা ভাই আসলে কোন টপিক আমি বাদ দিব? আমার আসলে এই চ্যাপ্টারে আমি বলি, এই চ্যাপ্টারে আমার 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 যেটা আমি যেটা বুঝি সেটা হলো যে বায়োট সাভার্ট ভাই, হিরো ফর্মুলা, এটার অ্যাপ্লিকেশনস যেগুলো আছে, মাস্ট অ্যাপ্লিকেশনস গুলো আমার পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হলো অ্যাম্পিয়ার্স ল, অ্যাম্পিয়ার্স ল লাগে হলো সলিনয়েডের জন্য। হ্যাঁ, সলিনয়েড, ঠিক আছে, সলিনয়েডের জন্য লাগে। এরপর হইতেছে মুভিং চার্জ, in a magnetic field through a magnetic field আর হইলো হল ইফেক্ট। এই কয়টা পড়লে এর বাইরে থেকে আসবে না, আর এর বাইরে আর কিছু নাই দেওয়ার মতো। ছোট করে একটু অ্যাড করি, অ্যাম্পিয়ারস ল এর ডেরিভেশনে আপাতত যায় না, যেহেতু সামনে। ঠিক আছে, ডেরিভেশন কোনোটাই যাওয়ার দরকার নেই, আমি লিখে দিছি অ্যাপ্লিকেশন। অ্যাম্পিয়ারস ল এর ক্ষেত্রে সলিনয়েডের জন্য যেই লট ফর্মুলাটা ওইটা পড়লেই হবে। ও আর একটা জিনিস আমি একটা মিস করে গেছি, সেটা হলো আসলে এটা অ্যাম্পিয়ারস ল এর ভিতরেই চলে আসে, যে হইতেছে ফোর্স অ্যামাং টু কারেন্ট ক্যারিং ওয়্যারস। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। টু কারেন্ট ক্যারিং ওয়্যারস, এটা তো ওদের ওই যে বায়োট সাভার্টের রাইট থাম্ব রুল দিয়েও বুঝে বলতে পারবে, ওইটাই প্লাস মাইনাস কইরা। সো এই কয়টার বাইরে সিকিউ আসবে না। আসলে এই কয়টার বাইরে আসলে ওইরকম ওই আর্টস ম্যাগনেটিজম, ডিক্লাইনেশন, ডিপ, এগুলা থেকে সিকিউ আসে না, এমসিকিউ আসে।
ঠিক আছে, তো এই কয়টা আপনি যদি ভালো করে পড়েন, লাস্টের দিকে থিওরিটিক্যাল অংশটা বাদ দিয়ে হ্যাঁ। শুরুর দিকে যে সূত্রগুলা, এই সূত্রগুলা বেস যে ম্যাথমেটিক্যাল প্রবলেম ভাই আসলে সবগুলো টপিকই ওইভাবে লিখে দিছে। হ্যাঁ। তোমরা এই টপিকের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে আসলে সিকিউ কমন পেয়ে যাবে। সিকিউ কমন চলে আসবে। আর এমসিকিউ এর জন্য যেটা বললাম যে টোটাল এমসিকিউ এর ভিতরে আমি কিন্তু একটু বলে দেই, এমসিকিউ এ প্রচুর প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কোনটা কি এটা ভালো করে এটা থেকে আসে, কোন কোন ওই এক্সাম্পল গুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোন কোন এলিমেন্ট গুলো হলো প্যারাম্যাগনেটিক, কোন এলিমেন্ট গুলো ডায়াম্যাগনেটিক, কখন আপনার হইলো হইতেছে একটা আরেকটাতে ট্রান্সফর্ম হবে, এই জিনিসটা একটু ভালো করে জানতে হবে। এটা একটু মুখস্থ রাখলেই এখান থেকে আপনি এমসিকিউ সলভ করতে পারবেন। আর ডিক্লাইনেশন ডিপ এখান থেকেও এমসিকিউ আসে, সো এটা একটু পড়তে হবে। হ্যাঁ, তো পরের চ্যাপ্টারটা ওর কি একটু বলে দাও। ওকে, এখানে আমাদের মেইনলি যে আবেশের যে দুইটা ক্লাসিফিকেশন আছে, ছোট্ট চ্যাপ্টার, এই দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের তোমার বেসিক যে পার্থক্য, এই পার্থক্যটা জানতে হবে। তোমার ফ্যারাডের সূত্রটা তো এই চ্যাপ্টারের মানে সোল অফ দা ব্যাকবোন, এটা ব্যাকবোন অফ দা চ্যাপ্টার। তো এই সূত্র তোমার বুঝতে হবে। এই সূত্র বেস ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব যে বেশি একটা আসছে ব্যাপারটা এমন না। এসি কারেন্ট থেকে ওদের আসলে এসি কারেন্ট থেকে কিছু, ওই যে এসি কারেন্ট থেকে কিছু কোশ্চেন আসে, ট্রান্সফরমার রিলেটেড কিছু কোশ্চেন আছে। এসি কারেন্ট আর ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেন গুলো আমার মনে হয় একটু বেশি আছে। আর ট্রান্সফরমার তো আমি তো শুরু জানতাম ট্রান্সফরমার থেকে আসলে এক্সট্রা দেওয়াটা কি ঠিক? ট্রান্সফরমারে হ্যাঁ, ট্রান্সফরমারে এক্সট্রা দেওয়াটা ঠিক? ট্রান্সফরমার থেকে তো আরো প্রশ্ন আসে, এটাও ইম্পর্টেন্ট, তো আমার হচ্ছে এই এসি কারেন্ট ট্রান্সফরমার আর এই সেলফ আর মিউচুয়াল ইন্ডাকশন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই আসলে জিনিসটা কি? জিনিসটা হলো এই মিউচুয়াল ইন্ডাকশন, এটাই আসবে ট্রান্সফরমারে, এটাই আসবে হইলো আমার এসি কারেন্টের ক্ষেত্রে। তো এই মিউচুয়াল ইন্ডাকশন থেকে আসলে জিনিসগুলো আসে। তো এই জিনিস যদি ভালো করে বুঝে যান, এটা ছোট্ট একটা জিনিস, ছোট্ট চ্যাপ্টার। আর হচ্ছে এই জায়গায় একটা খুবই ইম্পর্টেন্ট হইলো, সেটা হইলো লেন্জ ল। লেন্স লটা একটু ভালো করে বুঝতে হবে, লেন্স লটা বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেন্স লটা একটু ভালো করে বুঝলে এখান থেকে আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এর পরের চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স। হ্যাঁ, এই চ্যাপ্টার, ঠিক আছে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলে দিই। হ্যাঁ, ঠিক আছে, জিওমেট্রিক্যাল অপটিক্স এর ক্ষেত্রে এই যে এই জিনিস তো লাগবে। ঠিক আছে, আরেকটা হলো হ্যাঁ, সাইন কনভেনশন জানতে তো হবে। সাইন কনভেনশন না জানলে তো এটা সাইন বসাইতে পারবেন না। ঠিক আছে, আরেকটা হলো লেন্স মেকারস ইকুয়েশন। হ্যাঁ, লেন্স মেকারস ইকুয়েশন। ঠিক আছে, এরপর সেটা আরেকটা হলো হইতেছে ম্যাগনিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো এই জায়গায় প্রিজম। ঠিক আছে, আর হইতেছে স্কোপ, যে দুইটা আছে, টেলিস্কোপ এন্ড মাইক্রোস্কোপ। এই কয়টা টপিক পড়লে এর বাইরে থেকে আসলে আসার কিছু নাই, টপিক এই কয়টি। আর আমার ব্যক্তিগত একটা সাজেশন থাকবে, যদি ফিগারেটিভ কোনো সিকিউ আসে, যে ফিগার আঁকা লাগতেছে, এই ধরনের সিকিউ অ্যানসার না করে তোমার কিন্তু মানে অল্টারনেট চ্যাপ্টার তুমি পাবা, যেখানে তুমি পিওর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আসলে পারবা। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে তুমি ম্যাথ দিয়ে দাও, ফর্মুলা মনে রাখা খুব বেশি টাফ না, একদম সহজ। 9-10 সেম ফর্মুলাই ছিল, সহজ ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে আসলে ম্যাথগুলো পেরে যাবা। আর যদি ফিগার রাখতে বলে, তাহলে আমার মনে হয় যে অন্য চ্যাপ্টারে যেখানে ডিরেক্ট ম্যাথ আছে, ওই ম্যাথটা থেকে অনেক সময় কিন্তু ওই যে রশ্মি মিলানো কঠিন হয়ে যায়। ঠিক আছে, ইমেজ ধরেন হলো ইমেজ তৈরি হবে, ধরেন হইতেছে প্রধান ফোকাসের বাইরে, কিন্তু আপনি দেখবেন আপনার মিলতেছে না, আপনার প্রধান ফোকাসের ভিতরে চলে আসতেছে। তারপরে আবার যদি একটু জোর করে মিলাই, স্যার আবার একটু অখুশি হয়ে এক নাম্বার কম দিতে পারে। এটাই তো, সুতরাং হইতেছে হ্যাঁ, এই জিনিসটা, এই সাজেশনটা আসলে মানা উচিত যে আমার যদি এই রিলেটেড আসে, এগুলো তো ছক্কা মারা যায়, কারণ হলো এখানে অঙ্ক পেছানোর জায়গা কম। মানে ওদের যদি ধরেন ফিল্ম না দেয়, ফিল্ম দেওয়ার তো চান্স নাই, ফিল্ম দেওয়ার চান্স নাই, বা গ্লাসের স্ল্যাব দেওয়ার চান্স নাই, এগুলো দেওয়ার যেহেতু চান্স নাই, তোমার তো ডিরেক্ট টেস্ট পরীক্ষা এইসব টপিক থেকে আসবে, ডিরেক্ট ফর্মুলা বেসড ম্যাথ, ফর্মুলায় বসাবা, অ্যানসার দিবা। আর এখানে নতুন কিছু পড়ার নাই। এই ফর্মুলাগুলো মাঝে মধ্যে একটু গোলা যায়, স্কোপের ফর্মুলাগুলো একটু খেয়াল রাখো আর কি, একটু পড়লে মনে হয়ে যাবে। মেইনলি হচ্ছে কি, এই স্কোপের ফর্মুলা যেটা মনে রাখার জন্য, ওই যে অভিলক্ষ অভিনেত্র, কোনটা থেকে কোনটা মাইনাস, আপনি যদি ছবিটা একটু সামনে রেখে পড়েন, তাহলে আপনার চোখের ভিতরে এটা মনে হয়ে যাবে, এটা কঠিন কিছু না। ঠিক আছে, তো এইগুলাই
আমাদের ভৌত আলোক বিজ্ঞান ওর কি আসলে টপিকে আছে 3টা, ঠিক আছে। ভৌত আলোক বিজ্ঞানে উচ্ছ্বাস ভাই বলে ফেলছেন যে আমার বড় ভাই বলছে যে ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তনের বাইরে কিছু আসবে না। topic আছে 3টা, ঠিক আছে। তো এই কিন্তু তিনটার বাইরে আর কিছু সমবর্তনটা একটু আসবে না। লিস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমবর্তন ওই যে ব্রিস্টার্স ল, মেলাস ল, ওগুলো অ্যাডমিশন টাইপের হ্যাঁ। কনসেপ্ট। তোমরা ব্যতিচার আর অপবর্তনটা খুব ভালোভাবে খুব ভালো করে বুঝবা। পড়তে হবে। ব্যতিচার এবং অপবর্তনের সকল সূত্র বুঝতে হবে। তোমাদের জন্য একটা পার্সোনাল আর ওর সমীকরণগুলো একটু ভালো করে বুঝতে হবে, সমীকরণগুলো বুঝতে হবে যে কিভাবে দুইটা পরস্পর উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা, এখানে হ্যাঁ। কিছু শব্দগত সমস্যা থাকে। হ্যাঁ। হ্যাঁ, ওই শব্দগত সমস্যা তুমি বুঝে নিজে যাতে সঠিকভাবে উত্তর দিতে পারো, এতটুকু দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে। আর তোমাদের জন্য একটা ব্যক্তিগত যেমন ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ বলা ফেলে কিন্তু, ঠিক আছে। ডোরা ব্যবধান কি, ডোরা প্রস্থ দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, কোনটা বিটা কোনটা টু বিটা, এই টাইপের প্রবলেম বাচ্চাদের আসে। এটাই। এবং তোমাদের জন্য আরেকটা সাজেশন হচ্ছে এই ফেনোমেনাগুলো একটু বুঝতে হবে, বুঝছো? মানে তুমি যাতে বুঝো যে ব্যতিচারে কি হয়, আলো কি করে, আর অপবর্তনে আলো কি করে, সমবর্তনে আলো কি করে, এতটুকু জানো। তারপরে সূত্র পড়ো, তারপরে ম্যাথ করো। ডেরাইভেশন খুব বেশি ইম্পর্টেন্ট না অবভিয়াসলি, কারণ ডেরাইভেশন আসলে বেশ বড়সড় ডেরাইভেশন, এগুলো আসলে পরীক্ষায় দেওয়া ডেরিভেশন আসে না। হ্যাঁ, ডেরাইভেশন আসবে না কোনোদিনই আসবে না। দেওয়া সম্ভব না ভাই হ্যাঁ, ডেরাইভেশন গুলো। ডেরিভেশন তো দেখো ওই কথাবার্তাই লেখা, দেখছো ওই যে উচ্ছ্বাস ভাই যেটা বলছে হ্যাঁ। যে ব্যতিচার আর অপবর্তন তুমি খুব ভালোভাবে পড়বা, আর সমবর্তন বুয়েট অ্যাডমিশন টেস্টে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তখন পড়াবো। আর পয়েন্টিং ভেক্টরতে একটা সমীকরণ, ও পড়তে 2 মিনিট লাগে, ওর সমস্যা নেই। আর আসবে না, ঠিক আছে, আসবে না। এটাই। এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টরের Pointing সমীকরণ। vector সমীকরণ। আধুনিক পদার্থ বিজ্ঞান আমি বলে দেবো। তো আধুনিক পদার্থ বিজ্ঞানে তো এটার কিছু ট্রেডমার্ক টপিক আছে, তো আপনি জানেনই সেগুলো কি। একটা হলো কাল দীর্ঘায়ন, তাই না? কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা। আর হচ্ছে আমার এই জায়গা থেকে ভর শক্তি উপপাদ্য, আর হচ্ছে ফটো তড়িৎ, ফটো ইলেকট্রিক কম্পন তো আছে এবার। কম্পটন ইফেক্ট আছে, কিন্তু কম্পটন ইফেক্ট সিকিউ দেওয়ার কিছু একটাই সমীকরণ কম্পটন ইফেক্ট, একটাই সমীকরণ, ঠিক আছে, একটাই সমীকরণ। তো আমার কাছে মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয় যে এই কয়টা টপিক থেকেই সিকিউ আসবে, সিকিউ এর বাইরে টপিক থেকে আসার কথা না, ঠিক আছে। মেইনলি আমি এক্সরে থেকে একটা দুটো দিতে পারি, এক্সরে থেকে একটা দিতে পারি, এক্সরে আমরা এক্সরে লিস্ট এগুলো লাস্টে যদি পড়তে চাও এক্সরে, হ্যাঁ এক্সরে পড়ে দিবা। আমি একটু বলে দেই যে ইদানিং এই বিগত 2021-এর পর থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কিন্তু কোশ্চেন বেশি আসতেছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে প্রচুর কোশ্চেন আসতেছে। আমি বলতেছি না এটা বাদ দিয়ে দিতে, ফটো ইলেকট্রিক ইফেক্টটা খুব ভালো করে, এটা অনেকে ইগনোর করে, কারণ মনে করে যে এটা তো একটা সমীকরণ, তো এইটা ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কিন্তু কোশ্চেন টুইস্ট করা সম্ভব, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কোশ্চেন টুইস্ট করা সম্ভব, অর্থাৎ ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সেটআপটা, এই সেটআপের জায়গায় অনেক কিছু করা সম্ভব। আপনার ওই জায়গায় একটা ভোল্টেজ অ্যাড করে, একটা লোড রেজিস্ট্যান্স বসায়, এখানে অনেক কিছু তারা করতে পারে। তো ফটো ইলেকট্রিক আপনার অনেকে মনে করতে পারে যে এটা তো একদম সহজ, যে এই জায়গা থেকে হইলো হইতেছে আমার HF ইজ ইকুয়াল টু W0 প্লাস হাফ AM/v স্কয়ার, তো এইভাবে আমরা করে ফেলবো, সহজ। কিন্তু দেখেন এই জায়গায় অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে। সো এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা ভালো করে পড়বেন। আর কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, এটা তো নো ডাউট, এটা তো ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করতে হবে। ভর শক্তি উপপাদ্য ইজ ইকুয়াল টু mc স্কয়ার, আর গতি শক্তি, ঠিক আছে, ওই জায়গা থেকে একটু বের করে, আর এক্সরেটা ভালো করে পড়লে এই জায়গা থেকে, এই চ্যাপ্টার থেকে আর আসার মতো কোনো কিছু নাই। যদি প্রিভিয়াস ইয়ারের ওরা বোর্ডের প্রশ্ন দেখে তাহলে দেখবে যে এই যে কাল দীর্ঘায়ন বোর্ডের ফেভারিট টপিক, এখানে টি আর টি নটের মধ্যে তোমাদের একটা ব্যাপক ঝামেলা লাগে যে কোনটা টি নট ভাই ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এই জায়গাটা একটু ফোকাস রাখো, ম্যাথ করার সময় যাতে টি নটের টি ধরে ম্যাথ করে দিলে উল্টা অ্যান্সার আসবে। বাঁচে থাকার কথা কোন একটা প্রাণী, ওই প্রাণীকে তুমি মাইরে ফেলবা, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে কোনটা টি আবার কোনটা টি নট, ঠিক আছে। এটা আমি একটু সহজ করে এক লাইনে বলে দেই যে ধরেন হচ্ছে আমি যদি কোনো একটা মুভিং কাঠামোতে থাকি, ঠিক আছে, তাহলে আমার সাপেক্ষে তো
যা কিছু চলতেছে সব স্থির, তাহলে আমার সাপেক্ষে সবকিছু স্থির না, তাহলে আমারটা টি নট। অর্থাৎ যার সাপেক্ষে ওই মুভিং কাঠামোটা স্থির, তাহলে তার সময়টা হলো টি নট। আর বাকি যে যার সাপেক্ষে মুভিং ওই লোকটা দৌড়াইতেছে, ধরেন পৃথিবীতে একজন আছে, তার সাপেক্ষে আমি ঘুরে ঘিরে আসলাম, তাহলে তারটা হইলো টি। বুঝতে পারছেন? মানে উচ্ছ্বাস ভাই সহজে বলতে চাইছে রকেটের ভিতরে থাকলে নট। হ্যাঁ, ঠিক আছে, টি নট, এত কিছু বোঝা লাগবে না। ঠিক আছে, রকেটের ভিতরে যে থাকবে এটা টি নট, Not সহজ দিয়ে কথা দিবা, এটা টি নট। ঠিক আছে, গতিশীল থাকলে তাহলে টি নট। ওকে, এটাই। এরপর হচ্ছে কি, এরপর এটাই কম্পটন ইফেক্ট, ওইখান থেকে কোনো সিকিউ আসে না। এক্স রশ্মি নির্ভর আমরা বলছি, এইগুলা তো আমরা বলে ফেলছি। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া, দা ব্রগলি লরেন্স রূপান্তর, মৌলিক বল, কৃষ্ণ বস্তু, এগুলো থেকে আসলে অ্যানসার করার দরকার নেই। হ্যাঁ। পরমাণুর মডেল, পরমাণুর মডেল নিউক্লিয়ার ফিজিক্সে অর্ধায়ের ম্যাথ। ঠিক আছে, অর্ধায়ের ম্যাথ, আর কিছু না। ওই যে কেমিস্ট্রির যে সূত্রগুলো আছে, এসআই ইউনিটের রেডিয়াস অফ বোর এই এনার্জি ইকুয়েশন, একটাই। হ্যাঁ, এগুলো আপাতত আমার মনে হয় না যে আমাদের ফিজিক্সের টিচাররা দিবে, কারণ আমরা ঠিক আছে। অলরেডি অ্যাওয়্যার যে আমাদের কেমিস্ট্রিতে অলরেডি এই টপিকটা আছে। এই যে এইটাই এন এর টপিকে একটাই। ঠিক আছে, বাকিগুলা থেকে ওই সিকিউ আসে না। এই চ্যাপ্টারটা আমি বাচ্চাদেরকে বলি যে তোমরা যদি ফাঁকে পাও অ্যানসার করে ফেলো, কারণ তুমি একটা সূত্র কইরা 10টা ম্যাথ কইরা একটা সিকিউ পাচ্ছ, এরকম চ্যাপ্টার কিন্তু ফিজিক্স এর কিন্তু ধরো হইলেছে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এক চ্যাপ্টার খাই ফেলা সম্ভব। জাস্ট খালি এই পার্টটা পড়বা, এই পার্টটা অর্ধেও পড়বা, গড়ায়ও পড়বা, তাইলেই হচ্ছে তোমার কাছে এটাই। ওকে। ভর ত্রুটি বন্ধন চুক্তি থেকে আসলে এমসিকিউ আসে, এমসিকিউ আসবে। নিউক্লিয়ার ফিউশন ভর ত্রুটি বন্ধন শক্তি, ওই যে নিচে হইতেছে ওই যে ভর সংখ্যাটা দেওয়া থাকবে না, একটা ফাঁকা থাকবে, ওটা কত। এটা কিন্তু এমসিকিউ তে হাইলি ফ্ল্যাগশিপ টপিক। হ্যাঁ, এটা কয়েকটা বিক্রিয়া, মানে ওই যে টেমপ্লেট মার্কা বিক্রিয়া আছে, বুঝছো, মানে 5টা 6টা থেকে বারবার দেখবা ঘুরে ফিরে বোর্ডে প্রশ্ন আসে, ওই বিক্রিয়াগুলো বারবার দেখলেই হয়েছে। আচ্ছা, এরপর সেমিকন্ডাক্টর প্লিজ আপনার সাবজেক্ট। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, প্রথম কথা হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। সো থিওরি যদি আসে, ধরো তোমাকে বলছে যে ফুল ব্রিজ রেকটিফায়ার কি, এটা বুঝান, বা হচ্ছে ট্রান্সফরমারের অ্যাম্পলিফায়ার অ্যাকশন বুঝান, এই টাইপের থিওরিটিক্যাল প্রশ্ন আসলে অবশ্যই এটা ওই যে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের যেমন আলোকচিত্র আসলে অ্যাভয়েড করতে বলছি, এটাও ওই থিওরিটিক্যাল প্রশ্ন আসলে অ্যাভয়েড করো। কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন যদি না আসে, তাহলে ম্যাথমেটিক্যাল পার্টে তুমি যেটা আসলে দেখবা, ডায়োড সার্কিট দেখবা, আর তোমার ট্রানজিস্টরের আলফা এবং বিটার যত ফর্মুলা আছে, ওকে, আলফা, বিটা এবং ভোল্টেজ গেইন এবি, এই যে 3টা ফর্মুলা আছে, এই 3টা ফর্মুলা কিভাবে আসছে, কেমনে কাজ করে, এই ব্যাপারগুলা জানতে হবে। এবং যদি তোমার খুবই মন চায় যে না ভাই এটা আমার মারাত্মক প্রিয় চ্যাপ্টার, যদি এটা কারোই প্রিয় চ্যাপ্টার হয় না, যদি তোমার খুবই প্রিয় হয় এবং তুমি এটা থেকে অ্যান্সার করতে চাও, তাহলে তুমি ওই যে রেকটিফিকেশনটা পড়তে পারো, বা একমুখী কারক মনে হয় বাংলায় বলতে, তাই না ভাই? একমুখীকরণ, হ্যাঁ, একমুখীকরণটা পড়তে পারো। একমুখীকরণ থেকে তোমার প্রশ্ন আসতে পারে। ওকে, আর এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টরের মধ্যে এনপিএন কেন বহুল ব্যবহৃত, অ্যাম্পলিফিকেশন কিভাবে কাজ করে, এগুলো আসলে বেশ বড়সড় থিওরিটিক্যাল কথাবার্তা। আমি সাজেস্ট করবো যে এর বাইরে যদি থিওরি চলে আসে, ওগুলো লিখতে গেলে তোমার কিন্তু কষ্ট হয়ে যাবে এবং থিওরিটিক্যাল নাম্বার উঠানো যায় না। সো এর বাইরে যা আসবে ওটা তুমি অ্যাভয়েড করো। আইসিটি পার্টটাও চাইলে অ্যাভয়েড করতে পারো, কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম। এরপরে যেটা আছে ওটা মনে হয় দেখো, এরপরে খালি দেখানোর জন্য দেখাবো। এরপরে আর কোনো চ্যাপ্টার নাই আসলে, আছে কিন্তু নাই, ওটা পড়াবো না। আচ্ছা, কেন ওই চ্যাপ্টারটা নাই বলো তো? কারণ ওখান থেকে কোনো ডেটা আমরা পাই নাই বোর্ডে, এটাই, কোনো ডেটা নাই। আর ওটা আমি অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় পড়াই নাই আর কি। ঠিক আছে, এটা সত্য কথা। আমি পড়াই নাই, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় একবার ভয়ে রিডিং পড়ছিলাম কিন্তু পড়াই নাই কোনোদিন। তারপরে হচ্ছে গাইড থেকে কিছু এমসিকিউ দেখছিলাম, কিন্তু ওই এমসিকিউ গুলো কখনো পরীক্ষায় পাই নাই। সো আমরা জ্যোতির্বিজ্ঞানের কথা বলতেছি, তো জ্যোতির্বিজ্ঞান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তুমি আপাতত বাদ দাও, তোমার কাছে বাকি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলোই পড়ো ভালো মতো। আমরা তোমাদের জন্য এইচএসসি 26 ব্যাচ সামনে বেশ কিছু ফ্রি ভ্যালু কন্টেন্ট এবং একই সাথে বেশ কিছু আমাদের একাডেমিক কোর্সেসের সাথে তোমাদের সাথে আমরা থাকবো। সেগুলো হতে পারে মিশনে প্লাস, হতে পারে আমাদের কোনো অ্যাডমিশন ব্যাচ। তো তোমাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ সার্চ করার চেষ্টা করব, তোমাদের টেস্ট পরীক্ষাটা যাতে ভালো হয়, এর জন্য আমাদের এই স্বল্প প্রয়াস। সামনে আরো কিছু আসবে ইনশাল্লাহ। এখন তোমরা পড়াশোনা করতে থাকো। তোমাদের কারো কোনো ব্যক্তিগত প্রবলেম থাকলে, কোনো চ্যাপ্টার রিলেটেড রিকোয়েস্ট থাকলে যে ভাই এই চ্যাপ্টারের ফ্রি কন্টেন্ট চাই বা এই চ্যাপ্টারের প্লেলিস্ট চাই, এই টাইপের যদি কোনো আশা থাকে আমাদের কাছে, তোমরা কমেন্টে জানাতে পারো।
তো উচ্ছ্বাস ভাই আর কিছু বলেন? না, আর কিছু বলার নাই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। টেস্ট পরীক্ষা একটু ভালো করে দেন, ঠিক আছে? টেস্ট পরীক্ষা একটু দিলে এটা নিজেকে একটা যাচাই করা, যেহেতু সম্পূর্ণ বইয়ের উপর আপনার কলেজ লাইফে প্রথম একটা পরীক্ষা হচ্ছে, তো এটা একটু ভালো করে দেন। আশা করা যায় আপনার পরীক্ষাটা ভালো হবে, এবং যদি কোনো কারণে একটু কম বেশি হয়েও যায়, মন খারাপ করার কিছু নাই, পড়াশোনা চালায় যান। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।